তুই আমার গাওয়া গান আপলোড করলি কোন সাহসে? যা ভয় পেয়েছিল তাই হলো। সেদিন উজ্জ্বল যে ছাদে গান গাইলো সেই গান রুমু একটি পাবলিক গ্রুপে পোস্ট করেছে। একদিনের মধ্যেই হঠাৎ গানটা ভাইরাল হয়ে যায়, সবার কাছে ছড়িয়ে পড়ে। এত রেগে যাচ্ছেন কেন? রেগে যাচ্ছে মানে? রাগের তুই দেখলি কে? তুই জানতি না আমার এসব পছন্দ না? আমি কি জানতাম ভিডিওটা ভাইরাল হয়ে যাবে? রুমু, ভিডিওটা ডিলিট কর। করব না। এই যে মুরগির হাড্ডির কসম, ডিলিট করব না। উজ্জ্বল এবার দ্বিগুণ লেগে গেল। তাদের ঝগড়ার মাঝে উপস্থিত হয় নার্গিস। তিনি আড়ালে শুনেছেন তাদের বাক্যালাপ। নার্গিস নিজেও ছেলের গানটা শুনেছেন, তাকে রুমই দেখিয়েছেন। ছোটবেলা থেকেই উজ্জ্বলের গান গাওয়ার নেশা ছিল। সেই নেশাটাকে পুনরায় উজ্জীবিত করার বাসনা জেগেছে নার্গিসের মনে। মূলত উজ্জ্বলের বাবা গান পছন্দ করেন না, তাই ছেলেটাকে এসব ছাড়তে হয়েছে। রুমুর সাথে তর্কাতর্কির মাঝে নার্গিস বলেন, উজ্জ্বল, এই ভিডিও ডিলিট হবে না। তুই একদম রুমুর সাথে ঝামেলা করবি না। এসবই তুমি আছো? না, রুমু তো আমাকে ভিডিওটা একটু আগে দেখালো। তোর না গান পছন্দ? তুই গিয়েছিস, সবাই শুনে প্রশংসা করেছে, এতে ক্ষতি কি? উজ্জ্বল প্রত্যুত্তর করে না। যেভাবে এসেছিল সেভাবেই রাগে হনহনিয়ে বেরিয়ে যায়। উজ্জ্বল গোমরা মুখ করে বসে আছে। রুমু বই হাতে নিয়ে টেবিলে বসে, তবে তার পড়া হচ্ছে কম, উজ্জ্বলকে দেখা হচ্ছে বেশি। দুপুরে রাগারাগির পর উজ্জ্বল রাগ দেখিয়ে কথা বলছে না, অথচ ঠিকই রুমুকে পড়ার জন্য ইনিয়ে বিনিয়ে বলে যাচ্ছে, ধাপে ধাপে হুমকি দিচ্ছে। উজ্জ্বল, পড়তে বলেছে। কোথা থেকে পড়বো? আম গাছ নাকি জাম গাছ? ফাজলামো না করে পড়তে বসো। বুঝতে পারছি না, পড়তে বসবো নাকি জামাইয়ের কোলে উঠে বসবো? কোলে নিতেও জানি, কোল থেকে আছাড় দিয়ে ফেলতেও জানি। এত নির্দয় হচ্ছেন কেন? রাত বাজে 1টা, এই সময় কেউ পড়ে? কাল পরীক্ষা নাই, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঘুমটুম বাপের বাড়ি পাঠিয়ে দিন, এখন পড়ার সময় পড়ুন। রুমু উজ্জ্বলের কথা পাত্তা দিল না, বইটা বন্ধ করে উঠে বসলো উজ্জ্বলের কোলে। পড়া চোর রুমুর আদর আদর ভাবের কথা বেশ ভালো করেই জানা আছে উজ্জ্বলের। যখনই পরীক্ষা শেষ হবে তখনই রুমু আগের রূপে ফিরে আসবে। তখন উজ্জ্বল কাছে ঘেঁষলেও পালাই পালাই করবে। উজ্জ্বল রেগে আছেন? সর সামনে থেকে। সরবো না। না সরলে ছুঁড়ে ফেলবো। এতটা নির্দয় কবে হলেন? পড়তে বস, তোকে পড়তে দেখলেও শান্তি লাগে। শান্তি আরো বাড়িয়ে দিচ্ছি। তুই আমাকে বসে আনার চেষ্টা করছিস, তাই না রুমু? এসব ছলছুত করে লাভ নেই, উজ্জ্বল তোর কথাই বলবে না। অথচ রুমু ঠোঁট পাকালো। উজ্জ্বলের পরনে ছিল শার্ট। মেয়েটা একে একে সব বোতাম খুলে দিল। উজ্জ্বলের লোমুশ বুকে মাথা রেখে বলে, ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এটা তোর ঘুমানোর জায়গা? ইস, ঢং, নাটক করছে। ঠিকই তো টেনে টুনে বুকে জড়ান, এখন ভাবটা করছে এমন যেন। উজ্জ্বল রুমুকে না ধরেই উঠে দাঁড়ালো। অল্পের জন্য ছিটকে পড়তে নিলে মেয়েটা দ্রুত হাতে উজ্জ্বলের গলা জড়িয়ে কোমরে পা গুজে নিজেকে রক্ষা করলো। রুমুর কান্না সুরে বলল, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে, আমি কিন্তু চলে যাব বাপের বাড়ি। বেশি বেশি এখন হবে। উজ্জ্বল রুমুকে ছুঁড়ে ফেললো বিছানায়। দ্রুত বাতি নিভিয়ে এগিয়ে এলো রুমুর কাছে। চলেছিলাম, কেন যে এসব করিস? উজ্জ্বল, আমি ঘুমাবো। শুভরাত্রি, আমি কায়েত। রুমু উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলে উজ্জ্বল উল্টা তাকে চেপে ধরে। ঘুটঘুটে অন্ধকার পক্ষে কেউ কাউকে দেখার সুযোগ নেই। রুমু ঢোক গেলে উজ্জ্বলকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝাতে চাইলেও উজ্জ্বল বাধা মানে না। রুমুর গলায় মুখ ডুবিয়ে স্থির হয় সে। উজ্জ্বলের একের পর এক ছোঁয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে মেয়েটা। শ্বাস আটকে আসার উপক্রম হলে উজ্জ্বল ঠোঁটে ঠোঁট মেশায়। নিজের ভুল বুঝতে পেরে রুমুর কপাল চাপড়াতে মন চাইল। একবার উজ্জ্বল কন্ট্রোল হারানো মানে সারা রাত উজ্জ্বলের দখলদারিতে থাকা। অনেকটা সময় পেরিয়ে গেল। উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইলেও আর সরাতে পারল কই। দেহের নেশায় বুঁদ হয়ে থাকা দুটি সত্তা তখন শীতকার ধ্বনিতে মেতে। মাঝরাত থেকেই কুকুর ডাকছে। উজ্জ্বল উঠে বসলো। পরপর রুদ্ধশ্বাস ছেড়ে তাকিয়ে রইল রুমুর পানে। অন্ধকারে মুখখানি না দেখা গেলেও উজ্জ্বল ঠাহর করার চেষ্টা চালালো। উজ্জ্বলকে উঠে বসতে দেখেই রুমু নিজেও উঠে ঘেঁষে বসলো উজ্জ্বলের বুকে। রুমু, গানের ব্যাপারটা আব্বার কানে গেলে রাগারাগি করবেন। আমি গান গাই, আব্বা একদমই চান না। কিন্তু আমি চাই। তুই চাইলে তো হবে না, এমনিতে আবার অনেক কাজে বিরোধিতা করেছে। আপনার নিজের সুখের জন্য গানটা আবার ধরুন। আমি তো বলছি না গান নিয়ে পড়ে থাকতে, শুধু মাঝে মাঝে গাইবেন। আমি আপনার গানগুলো আপলোড করব। জানেন আপনার গলার প্রশংসা কত হাজার হাজার মানুষ করেছে। ভেবে দেখব। উজ্জ্বল চিন্তায় বোধ হলো।
রুমু শক্ত হাতে জড়িয়ে ধরল উজ্জ্বলকে। সময়টা চোখের পলকে ছোটাছুটি করলেও রুমুর কাছে মনে হয়েছে এই 1 মাস 1 বছরের সমান। প্রতিটা সেকেন্ড মিনিটের সমতুল্য, প্রতিটা মিনিট ঘন্টায়, এমনকি ঘন্টা যেন দিন হিসেবে ছুটছে। একটানা 1 মাসের কসরত বিদায় জানিয়ে অবশেষে রুমুর ছুটির দিন এসেছে। মেয়েটার আজ পরীক্ষা শেষ। রুমুর খুশি দেখে কে? এই ছুটিতে কত কে করবে ভেবে বসে আছে। পরীক্ষা শেষ করে বাড়ি ফেরা হয়নি তার। উজ্জ্বলের সাথে চলে এসেছে তাদের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বিল্ডিংয়ের কাজ অনেকটা শেষ, রং করাও হয়ে গেছে, বাইরের কিছু কাজ বাকি। এদিকে একটা রেস্টুরেন্টের নির্মাণে যেসব লাইসেন্স প্রয়োজন সব ঝামেলায় উজ্জ্বল কাটিয়ে উঠেছে, কিন্তু সব কিছুর মাঝেও বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা। শূন্য হাতে এত বড় সিদ্ধান্ত নেওয়া যে চারটিখানি কথা নয়। বন্ধুদের কাছ থেকে অনেকটাই সাহায্য পেয়েছে। এছাড়াও বন্ধুলা ভাই কম করেননি তার জন্য। শেষ পর্যায়ে উজ্জ্বলের মা নিজেকে গুটিয়ে রাখতে পারলেন না। এতদিন স্বামীর ভাই উজ্জ্বলকে সাহায্য করতে না পারলেও একটা সময় সে ঠিকই তিনি তার 1 বছরের জমানো টাকা থেকে উজ্জ্বলকে সাহায্য করলেন। সবাই সব দিক থেকে উজ্জ্বলের জন্য মানসিক আর্থিকভাবে এগিয়ে এলেও সৈয়দ শামসুল ছিলেন তার জেদের কাছে অনড়। উজ্জ্বল সাহস করে তার বাবাকে টাকার কথাও বলেনি। শামসুল আদৌ ছেলের এত বড় উদ্যোগে খোঁজ নেয়নি। ভিডিও কলে উজ্জ্বল তার বিদেশে থাকা বন্ধুর সহিত কথা বলছে। ছেলেটা ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাতে ব্যস্ত। এক কোনায় বসে রুমু গরম গরম সিঙ্গারা মুখে পড়ে তাকালো সিয়ামের পানে। সিয়াম ভাই, ওনার বিদেশি বন্ধুটাকে দেখেছেন? দেখতে শুনতে একটা হিরোর চেয়ে কম না? নজর দিচ্ছিস নাকি? আরে না। উজ্জ্বল জানলে তোকে মাটিতে গেড়ে দেবে। তোর জন্য এত সবার, তুই যদি বাইরে নজর ঘোরাস তবে কিন্তু। তবে মানে আমি কি অন্য কোনো ইন্টেনশনে কথাটা বলেছি নাকি? আরে ওনার ঘরে বউ আছে। ছি ছি ছি, সিয়াম ভাই এইভাবে আপনি বলতে পারেন না। উজ্জ্বল এগিয়ে এসে বসলো সিয়াম এবং রুমুর মুখোমুখি। ছেলেটার চাহনিতে বোঝা যাচ্ছে সে কোনো সুসংবাদ দিতে চলেছে। একটা গুড নিউজ আছে। রুমু কৌতূহলী চোখে শুধায়, কি? আমার সেই বন্ধুটা আমাকে টাকা পাঠাবে বলেছে। আমার অ্যাকাউন্টে যত সময় টাকা এসে পৌঁছে যাবে। কি সত্যি? তাহলে তো কাজ আর থেমে থাকবে না, তাই না? একদম। তাই এবার অন্তত বাকি কাজ করা যাবে। বাকি সব ডেকোরেশনের কাজ আমরা কাল থেকে শুরু করব। সিয়াম, তুই বাড়ি চলে যা, আজ আর কাজ নেই, রাতে একবার দেখা করিস। উজ্জ্বলের আদেশ পেয়ে সিয়াম বিদায় জানালো। রুমু চোখ ঘুরিয়ে পুরো রেস্টুরেন্টটা একবার দেখলো। নীল সাদা রঙের মিশেলে রেস্টুরেন্টের ভেতরের কাজটা বেশ সুন্দর হয়েছে। এক কথায় চোখের শান্তি। উজ্জ্বল, আপনার রেস্টুরেন্টের প্রথম দিন স্পেশাল কি খাওয়াবেন আমায়? চুমো খাওয়াবো। দূর, প্রতিদিন খাই, অন্য কিছু বলেন। থাপ্পড় খাবি? মেজাজ খারাপ করছেন কেন? আমি সিরিয়াস। বাড়ি চল, কি খাওয়াবো বাড়ি গিয়ে বলছি। রুমু ঠোঁট বাঁকালো। কাঁচা রঙের গন্ধে আচমকা তার মাথা ধরে গেল। মেয়েটা দ্রুত বের হতে উজ্জ্বলকে তাড়া দিল। রুমু খেয়াল করেছে উজ্জ্বলের হাবভাব বেশ অনেকটা পাল্টে গেছে। এই যে তার এতদিন শক্তপোক্ত শাসন ভাব, এখন এইসব কিছুই নেই। এ যেন আগের বেহায়া বেসরম উজ্জ্বল। এই যে ঘুমে কুপকাত রুমু, উজ্জ্বলের কি উচিত ছিল না তাকে ঘুমোতে দেওয়া? কিন্তু উজ্জ্বল তো তা করেনি। সে জেদ ধরে রুমুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। রুমু ঘুমের মাঝে বেশ কয়েকবার উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়েছে, অথচ উজ্জ্বল যেন পাথর মানব, নড়ে না চড়ে না। উজ্জ্বল, আই উজ্জ্বল, ছাড়েন। হুম। আল্লাহর ওয়াস্তে ছাড়েন। এত পুতু পুতু এতদিন কোথায় ছিল? চুপ থাক, ঘুমোতে দে। কে কাকে ঘুমাতে দিচ্ছে না? তোর হাজব্যান্ড কতটা পরিশ্রমিক তুই জানিস না? মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দে। একদম চুল তুলে ন্যাড়া করে দিব। দে, সমস্যা নেই। ঘুমের ঘোরেই তর্কাতর্কি হলো তাদের। এর মাঝেই আবারও ঘুমিয়ে পড়ল তারা। এক ঘুমে রাত বেজে গেল 9টা। উজ্জ্বল ঘুম থেকে উঠেই মাথায় হাত দিয়ে বসে আছে। কত কাজ বাকি, অথচ সে ঘুমিয়েছিল। এই যে উজ্জ্বল এতক্ষণ বেঘরে ঘুমিয়েছে, এর পেছনে দোষটা কার? নিশ্চয়ই রুমুর। রুমু হাত মুখ ধুয়ে কক্ষে ফিরতে উজ্জ্বল বলে, গায়ে কি ঘুমের ওষুধ মেঘে রাখিস? মানে তোর কারণে এতক্ষণ ঘুমালাম। আমার কতটা লস হয়েছে জানিস? এতে আমার দোষ কি? তোকে জড়িয়ে রেখেছি বলেই ঘুমের ওষুধ না খেয়ে যেন শ্বশুরে দিয়েছে। আশ্চর্য, আমি বলেছিলাম আমাকে ধরে থাকে। উজ্জ্বল ভ্রু নাচালো। রুমুকে হ্যাঁচকা টানে বিছানায় ফেলে তার উপর ভর ছেড়ে দিল। তুই বললে তোকে ধরে থাকবো, এর চিন্তা ভাবনা আসে কেমনে? তুই আমার ডার্লিং না, কলিজা না, ময়না না, চুমু বউ না? বাতাস অন্যদিকে বলছি কেন? আর আমার চুমু বউ ডিউটিতে ফিরেছে। এখন শুধু তার কাজ আমাকে ভালোবাসে। পরীক্ষা শেষ, আমাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যান। যাবি? যাব, বলুন কোথায়?
চল, তো রাশিদ ভাইপারের সাথে দেখা করে আসি। মজা নিচ্ছেন? আমাকে ছাড়ুন, আজ কিন্তু আপনাকে গান গাইতেই হবে। অসম্ভব। উজ্জ্বল, আমায় কিন্তু কথা দিয়েছিলেন আপনাকে গান গাইতেই হবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমু উজ্জ্বল ছাদে এলো। আজকের আকাশের তারায় ভরা থাকলেও চাঁদের দেখা নেই। দুজনে ছাদের কোনায় বসে নিজেদের গাল গল্পে মেতে আছে। এর মাঝে উজ্জ্বল খালি গলায় গান ধরলো। আজ নেই কোনো গিটারের সুর। রুমু ভিডিও করলো। এই ভিডিওটা সে পোস্ট করবে। যেহেতু অনেকটা তারা ঘুমিয়েছে, মাঝরাতেও তাদের ঘুমের রেশ নেই। উজ্জ্বলের কোলে মাথা রেখে শুয়ে রুমু মস্ত বড় আকাশটা আজ তার ছাউনি। নিরিবিলি পরিবেশটায় হঠাৎ হট্টগোলের শব্দে দুজনে সচেতন হয়ে কান খাড়া করতে শুনতে পেল রাশেদের গলা এবং কে যেন কিছু একটা ভাঙছে। রুমু ভয় পেয়ে যায়। তার জানা মতে বাবা আজ বাড়িতে নেই। তবে কি সেই সুযোগটাই নিল রাশেদ? তবে রাশেদ ঝামেলা করছেই বা কী নিয়ে? উজ্জ্বল, আমার ভয় লাগছে। রাশিদ ভাই কার সাথে এতটা ঝামেলা করছে? চাচির গলাতে শোনা যাচ্ছে। মা ছেলে ঝামেলা লাগলো নাকি? বুঝতে পারছি না উজ্জ্বল, আমার ভয় করছে। আরে ভয় পায় না, আমি বরং দেখে আসি। তুই ছাদে একা থাকতে পারবি না। পারবো। উজ্জ্বল গাছ পেয়ে রুমুদের ছাদে গেল। এরপর ছাদ থেকে সুপারি গাছ পেয়ে নেমে গেল নিচে। রাশেদের রুমের জানালা একটু ফাঁকা ছিল বিধায় সে দেখতে পেল আসল ঘটনা। আনিকাকে বেল্ট দিয়ে বিদর মারছে রাশেদ। তবে কী নিয়ে তাদের ঝগড়া বুঝে উঠতে পারছে না কিছুতেই। উজ্জ্বলের দম বন্ধ হয়ে এলো। একটা মানুষ এতটা পাষাণ কী করে হতে পারে? সবচেয়ে বড় পাষাণ তো রাবেয়া, যিনি কিনা ছেলের অন্যায় মুখ বুঝে সহ্য করছেন, আনন্দ লুটছেন। উজ্জ্বল যখনই চেঁচিয়ে রাশেদকে দেখতে যাবে তখনই রাশেদ কাঁচের একটি ঔষধে শিশির ছুঁড়ে দিল আনিকার মাথায়। মুহূর্তে মেয়েটার মাথা ফেটে গলগলিয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য উজ্জ্বলকে হিংস্র করে তোলে। চোখের সামনে এক মুহূর্তের জন্য ভেসে উঠল রুমুকেও নিশ্চয়ই এভাবেই মারা হয়েছিল। উজ্জ্বলের চিৎকার চেঁচামেচিতে এলাকার সকলে জড়ো হয়ে বাড়ির উঠানে। আনিকা মাথা চেপে দাঁড়িয়ে আছে। রুমু দ্রুত আনিকার ফাটা মাথা ওনার সাহায্যে চেপে ধরল। আনিকাকে ধরে রিকশা নিয়ে উজ্জ্বল এবং রুমু চলে গেল হাসপাতাল। সবাইকে উঠানে দেখে রাশেদের রাগ দ্বিগুণ বেড়ে গেল। দেদারসে গালাগাল দিয়ে সবাইকে বের করে গেট বন্ধ করলো সে। রুমুর চোখে চোখ রাখতে ভীষণ লজ্জায় পড়ল আনিকা। যে মেয়েটাকে সে জমের মুখে ফেলেছিল সেই মেয়েটাই আজ তাকে নিয়ে ছোটাছুটি করছে। আনিকা নিজের ভুলের অনুশোচনায় ভোগে, কিন্তু রুমু কি আদৌ তাকে ক্ষমা করবে? রুমুর গায়ে জামাটায় রক্তের ছড়াছড়ি, ওড়না ভিজে আছে রক্তে। উজ্জ্বলের মুখখানি পাংশুটে বর্ণ ধারণ করেছে। সবচেয়ে বড় কথা, উজ্জ্বল প্রচণ্ড রেগে আছে। তার চোখে চোখ রাখলে আঁতকে ওঠে রুমু। আনিকার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। টুকটাক ওষুধপত্র কেনা শেষে বাড়ি ফিরতে ফিরতে তাদের সময় লাগলো রাত 4টা। উজ্জ্বল বাইরে দাঁড়িয়ে রিক্সা খুঁজে, কিন্তু এই রাতে রিক্সা কি সহজে পাওয়া যায়? আনিকার শরীর ভেঙে আসে, তাই তাকে বসানো হলো টং দোকানের একটি বেঞ্চিতে। রুমু আনিকাকে রেখে এগিয়ে এলো উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, আপনি ঠিক আছেন? না, একদম ঠিক নেই, বাড়ি চল। কি হয়েছে? উজ্জ্বল প্রত্যুত্তর করে না। অনেকক্ষণ পর একটি রিক্সা পেল, বাড়ি পৌঁছাতে সক্ষম হয়। আনিকাকে রুমু নিয়ে এলো উজ্জ্বলের বাড়ি। সে কিছুতেই চায় না রাশেদের কাছে এই মুহূর্তে আনিকা ফিরে যাক। বাড়ি ফিরেই উজ্জ্বল শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। রুমু জামা কাপড় পাল্টে ফেলল উজ্জ্বলের কাছে। আপনি রেগে আছেন কেন? একটু কাছে কথা আছে। রুমু ভ্রু কুচকালো। এই তো সে কাছে, আর কতটা কাছে আসবে? উজ্জ্বল মেজাজ দেখে রুমুকে কাছে টেনে জড়িয়ে ধরল। রুমু অবাক হলো না, চুপচাপ মুখ বুঝে রইল সে। তোকেও কি এভাবে আঘাত করেছিল? জানাটাকে কি করে বলতো? রাগে আমার মাথায় ফেটে যাচ্ছে। আব্বা আসুক, ওর একটা উচিত শিক্ষা হবে। শিক্ষা? জানাটা শিক্ষা হবে বলে মনে হয় না। রুমুর প্রত্যুত্তর করে না। তার শরীর কাঁপছে। চোখের সামনে ভেসে উঠছে সেই দিনের দৃশ্য। রাশেদ কীভাবে মেরেছিল তাকে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে তা ভেবে কুল পায় না রুমু। রুমু, আমি ওই বাড়িতে যাব না, কিছুতেই যাব না। এমন বৃষ্টি জীবনে আর কতকাল থাকবো? যত দিন যাচ্ছে রাশেদ সীমা পেরিয়ে যাচ্ছে। জানিস রুমু, রাতে মেয়েদের সাথে কথা বলে, আমি প্রতিবাদ করতে গেলে গায়ে হাত তোলে।
এই তো গত রাতেই কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিল আনিকা। ভাইয়ের অধঃপতনের কথা শুনে প্রত্যুত্তর করতে পারেনি রুমু। যে নিজের মায়ের পেটের বোনকেই ছাড় দেয় না, পরের মেয়েকে কতটা ছাড় দিচ্ছে তা নিশ্চয়ই বলতে হবে না। যে মেয়েটা গত রাতে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিল, সেই মেয়েটাই এখন শ্বশুরবাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে আছে। সৈয়দ ইসমাইলকে সব কথা জানিয়েছিল উজ্জ্বল। তিনি ভোরে বাড়িতে এসে উপস্থিত হয়। এসব নিয়ে রাশেদের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। সব যখন সহ্যের সীমানায় পেরিয়ে যাচ্ছিল, তখনই রাশেদের গালে চর বসালেন তিনি। এই ছেলেকে মারলি কি দমে? উল্টা ইসমাইলের দিকে তেড়ে আসলো। বাড়ির বউ বাইরে থাকবে, ব্যাপারটা ইসমাইলের নিকট সমীচীন নয়। সকাল 10টায় তিনি উপস্থিত হন উজ্জ্বলের বাড়িতে। বেশ অনেক বছর পর ভাইয়ের ঘরে এসে কি বলবে কি করবে ঠিক বুঝে উঠতে পারলেন না। তার বিব্রত ভাবটা উজ্জ্বল ঠিকই ধরতে পারল। ছেলেটা টিপ্পনি কেটে বলে, চাচা যান, ইতস্তত বোধ করছেন কেন? মনে রাখবেন, আপনি কিন্তু আপনার ভাইয়ের বাসায় নয়, বিয়ের বাসায় এসেছেন। বেয়াই, চোখাচোখি হলো দুই ভাইয়ের। অন্যরকম অনুভূতিতে চুপসে গেল তারা। নার্গিস আজ ভীষণ খুশি। কী করবেন না করবেন তিনি ভেবে পেলেন না। কত বছর পর রুমুর বাবা এসেছে। তিনি চটজলদি রান্নার কাজে লেগে গেলেন। সেই সাথে রুমু টুকটাক সাহায্য করছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষে আনিকাকে নিয়ে ফিরে গেলেন তিনি। দিন আসে, আবার ব্যস্ততা ঘিরে রেখে দিন যায়। বেশ অনেক দিন কেটে গেল। রাশেদ আর আনিকার সম্পর্ক এখনও ঠিক হলো না। ইদানিং রাশেদ নেশা করে বাড়ি ফেরে। রাশেদের মা এখন আর প্রতিবাদ করেও লাভ হয় না। যে ছেলে বকে গেছে সেই ছেলেকে যতই যায় বলুক, আর কি পোষ মানে? রাশেদের প্রত্যেকটা কাজে কথায় সোফায় গাইতেন রাবেয়া। ভুলকে ভুল তিনি কখনোই বলতেন না। রাশেদ যা করেছে তাই সঠিক, এরূপ মনোভাব ইদানিং কাল হয়ে দাঁড়িয়েছে তার। এতদিনের জল্পনা কল্পনাকে রূপ দিয়ে অবশেষে উজ্জ্বলের সেই দিন এসেই গেল। আজ উজ্জ্বলের নতুন রেস্টুরেন্টের উদ্বোধন কাজ সম্পূর্ণ হয়েছে। তাদের হাতে যতটা সময় ছিল, উজ্জ্বলের বন্ধু শুভাকাঙ্ক্ষীগণ রুমু তারা পুরো দস্তুর অফলাইন অনলাইনে প্রচারণা চালিয়েছে। উজ্জ্বলের এখন নিজস্ব একটা পরিচয় গড়ে উঠেছে। অপরদিকে অনলাইনে উজ্জ্বলের বেশ অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে। তারা সকলেই উজ্জ্বলের গানের ভক্ত। যদিও উজ্জ্বল শুধু গান গায় আর বাকি সব রুমুর দায়িত্বে। অনলাইনে এসবে উজ্জ্বলের খুব বেশি ধ্যান ধারণা নেই। মানুষের ভিড়ে উজ্জ্বল হতবম্ব কিংকর্তব্য বিমূঢ় ছেলেটা এতটাও আশা করেনি এত মানুষ আসবে। এক দেখায় সবার কাছে রেস্টুরেন্টটা ইউনিক লেগেছে। বিশেষ করে যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এই রেস্টুরেন্টটা জুৎসই। খাওয়া দাওয়ার মান বেশ ভালো, সাড়া পাচ্ছে উজ্জ্বল। সকালে উদ্বোধনের সময়টাতে রুমু, নার্গিস, সৈয়দ শামসুল, সৈয়দ ইসমাইল এসেছিলেন। সবাই বাড়ি ফিরে গেলেও থেকে গেল রুমু। ব্যস্ততম একটি দিন পেরিয়ে সন্ধ্যা নামল। সৈয়দ শামসুল তার কাজে ফিরেছিলেন। হঠাৎ রাস্তার ধারে থমকে দাঁড়ালেন তিনি। ঝলমলে আলোয় সুসজ্জিত একটি ভবন, আশেপাশে মানুষের ঢল, বোঝাই যাচ্ছে ব্যস্ততম স্থান। এই তো, এই স্থানটাই অকর্মা উজ্জ্বলের কর্মের স্থান। তার চোখ ভিজে উঠল। একটা ছেলেটা কম কাঠখোট্টা হয়ে এতদূর আসেনি, কিন্তু সব বুঝেও তবুও সৈয়দ শামসুলের রাগ কমল না, সহানুভূতি জাগল না। তিনি চোখ মুছে চলে গেলেন নিজ গন্তব্যে। ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল রুমু। হঠাৎ গালে ঠোঁটের স্পর্শে চমকে উঠেছে। উজ্জ্বলের ভেজা চুল, গলায় ঝোলানো গামছা দেখে তড়িঘড়ি উঠে বসল। কখন এলেন? অনেকক্ষণ হলো। আমাকে উঠালেন না কেন? সারা রাত যখন জাগবি, এখন ঘুমিয়েই থাক। বাজে কথা ছাড়ুন। রুমু উঠে বসলো। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে রইল উজ্জ্বলের পানে। ছেলেটা মিষ্টি হেসে মুখ ডোবায় রুমুর গলায়। ভেজা ছোঁয়ায় ছলকে ওঠে মেয়েটা। রুমু সরাতে চায় উজ্জ্বলকে, কিন্তু উজ্জ্বল তার কাজে ব্যস্ত। সে ছাড়া তো দূরের কথা, বরং আরও কাছে টেনে নেয়, কোলে তুলে চুলের বাঁধন খুলে দেয়। উজ্জ্বল, সব ঠিকঠাক ছিল? হুম সবাই সন্তুষ্ট তো? হুম আজকের দিনটাতে আপনার বন্ধুটা এলে ভালো হতো। উনি এতটা সাহায্য করলেন, অথচ থাকতেই পারলেন না। হুট করে চলে আসা যায়? সে নিজেও ব্যস্ত, বুঝলে? উজ্জ্বল, বলো ডার্লিং। খেয়েছেন? এই তো খাচ্ছি। রুমু ধাক্কা দিয়ে সরিয়ে দিল উজ্জ্বলকে। কত বড় বেয়াদব ছেলে, এইসব বলে। উজ্জ্বলের নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল রুমুর পানে, অথচ রুমুর চাহনি আগুনের চুল্লির নেয়। উজ্জ্বল পুনরায় এগিয়ে এলো রুমুর ঠোঁটে ঠোঁট মিশিয়ে নিজের নিয়ন্ত্রণ হারালো। রুমু উজ্জ্বলকে আবারও সরালো। হুটহাট উজ্জ্বলের এসব আক্রমণ সে নিতে পারে না, কিন্তু উজ্জ্বল কি বাধা মানে? ছেলেটা এগিয়ে এসে আবারও জড়িয়ে ধরে রুমুকে। তার ওষ্ঠের ছোঁয়ায় রুমু প্রতিবার হার মানে। রুমু কাতর হয়ে হেলে পড়ার আগেই উজ্জ্বল তাকে টেনে ধরে। সৈয়দ উজ্জ্বল আনিসের ওয়াইফ, এটুকু তো উপগত হলে চলবে?
একটু তো স্ট্রং হও। রুমু উজ্জ্বলের কথায় প্রত্যুত্তর করতে পারে না। মেয়েটা জোরে জোরে শ্বাস ছেড়ে বসে পড়ে বিছানায়। আশেপাশে চোখ বুলিয়ে সে পানি খুঁজলো, কিন্তু পানির দেখা নেই। উজ্জ্বল বুঝতে পারে তার চাওয়া, দ্রুত পানি এনে রুমুর হাতে ধরিয়ে দেয়। এতদিনও তোকে স্ট্রং করতে পারলাম না, আমি ব্যর্থ। আর এতদিনও আপনাকে কন্ট্রোলে আনতে পারিনি, আমি ব্যর্থ। তুই আমাকে কন্ট্রোল আনবি? তোকে দেখলে তোমার কন্ট্রোল ব্যাগপত্র গুছিয়ে বিদায় জানায়। তুই হাসলেও ভাল লাগে, কাঁদলেও ভাল লাগে, রাগলেও ভাল লাগে। এত ভালো লাগে বোধ হয় অপরাধ। ভীষণ অপরাধ। কোথায় যাচ্ছিস? ক্ষুধা পেয়েছে? এই তো খাওয়ালাম, তাও ক্ষুধা পায়। এটা পেট নাকি মহাসাগর? রুমু বিরক্ত হলো, উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল বাইরে। রাতের খাবার টেবিলে উজ্জ্বল রুমু একাই খেলো। খাওয়ার মাঝে উজ্জ্বল রুমুর পাতে শিং মাছ তুলে দিতে চাইলে রুমু বাধা দিলে ছিটকে ঝোল পড়ল রুমুর গায়ে। এই, আপনি জানেন না আমি শিং মাছ খাই না? তোর মতো ব্যাককল মেয়ে আর কারো ঘরে আছে বলে তো মনে হয় না। এই স্বাদের মাছ তুই রিজেক্ট করিস? আজ পর্যন্ত তুই ভালো জিনিস চিনতে পারিস না। খাবি তো বয়লের বোটকা মুরগি? দেশি জিনিস চিনবি নাকি? ঠিক বলেছেন, আমি ভালো জিনিস চিনি না। এই যে দেশে এত ছেলে থাকতে আপনার মতো ছেলেকে কেন যে বিয়ে করলাম। আফসোস সুরে কথাটি বলল রুমু। নিজের যুক্তিতে নিজেই ধরা পড়ল উজ্জ্বল। আর কথা না বাড়িয়ে দ্রুত হাতে প্লেট নিয়ে চলে যায় হাত ধুতে। রুমু রুমে গিয়ে জামা কাপড় হাতে তুলে নেয়। উজ্জ্বল গায়ে ঝোল ফেলায় তার মেজাজটা বড্ড বিগড়ে গেছে। উজ্জ্বল যখনই রুমে প্রবেশ করলো, রুমু তাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। এটা কি হলো? আমাকে বের করে দিলি কেন? আমি জামা পাল্টাবো, আপনি যান। যাবো কেন? এটা যাওয়ার মতো কিছু? অবশ্যই, আপনার লজ্জা শরম না থাকতে পারে, আমার তো আছে। রুমু মুখের ওপর সশব্দে দরজা লাগিয়ে দিল। উজ্জ্বল তাচ্ছিল্য হেসে বলে, নিজের স্বাধীন করা দেশে নিজের প্রবেশ নিষিদ্ধ, ভাবা যায়? নগ্ন দেহের ভাঁজে নিজেকে আড়াল করেছে রাশেদ। বাইরে ঝমঝম বৃষ্টি ঝরছে। প্রলয়কারী ঝড়ে এক্ষুনি টিনের চালটা যেন ছিদ্র হয়ে যাবে। এই বুঝি বাতাসের তাণ্ডবে উড়ে যাবে ঘরের চাল। থেকে থেকে আকাশের বাজ পরিবেশটাকে আরও দুর্বোধ্য করে তুলছে। অনৈতিক সম্পর্ক আর অনৈতিক ছোঁয়া দুটোকেই প্রশ্রয় দিচ্ছে সে। একে অপরের কামুক চাহিদা পূরণে ব্যস্ত। বৃষ্টির ঝমঝম শব্দের সহিত মেয়েটির শীতকার ধ্বনি মিশে একাকার। আশেপাশে দূর দূরান্তে কেউ তো জানেই না এই ছোট্ট ঘরে কী লেলাখালা চলছে। আদৌ জানার কথা না। এই রাতে ঝড় বৃষ্টির মাথায় করে অতি দরকার ছাড়া কে বা বের হবে? আসতে ব্যথা লাগে। তীব্র ব্যথায় কুকড়ে বলল মেয়েটি। রাশেদ মুখ তুলে তাকায়। অন্ধকারে হ্যারিকেনের আলোয় দেখতে পায় মেয়েটির কামুক চাহনি। দাঁতে দাঁত চেপে হাসল সে। রসিকতার স্বরে পুনরায় প্রশ্ন ছুড়ল, কি লাগে? বুঝেন না, ব্যথা লাগে। পুনরায় হাসল রাশেদ। মেয়েটির কথা অগ্রাহ্য করে বলিষ্ঠ হাতের সাহায্যে চেপে ধরল একদলা মাংসপিণ্ড। মুহূর্তে ব্যথায় দাঁতের দাঁত খেঁচে চুপসে গেল মেয়েটি। কি রে সুন্দরী, চুপ কেন? ছাড়েন তো। আজ রাত কি ছাড়া যাবে? ছাড়ার মতো রাত না। বাড়ি ফিরবেন না? বৃষ্টি দেখিস না, এই রাতে বের হব না। আপনার বাবারে কি জবাব দিবেন? আগে সকাল হোক, তারপর হওয়া যাবে। রাশেদ উঠে বসল। খাটে পাশে থাকা টেবিল থেকে মদের বোতলটি নিয়ে সম্পূর্ণ মুখে পড়ে নিল। মেয়েটি আশাহত চোখে তাকিয়ে রয় রাশেদের পানে। এই লোক মদ কবে ছাড়বে? এসব ছাইপাশ গেলে কি খুব দরকার? মেয়েটির নাম ময়না। ইদানিং রাশেদ যার কাছে এলে নিজের সুখ খুঁজে পায়, মানসিক শারীরিক তৃপ্তি পায়। এই সেই মেয়ে। ময়না সাহস নিয়ে রাশেদের হাত থেকে মদের বোতল ছিনিয়ে নেয়। কবে ছাড়বেন? আর কতবার বলবো বলেন তো? বোতলটা শেষ করতে দে। নেশা ছাড়েন রাশেদ। তোর নেশা বড় নেশা, বুঝলি? বোঝা লাগবে না, এই নেশা আমার এক সংসার ভাঙছে। আমি চাই না আপনারা হারাতে। রাশেদ শব্দ করে হাসল। কোমর জড়িয়ে কাছে টানল ময়নাকে। মেয়েটার শরীর থেকে কাঁথা সরিয়ে নগ্ন করে জড়িয়ে ধরল বুকের মাঝে। বোকা, ভয় পায় না। আমরা বিয়ে কবে করব? আগে তোর সতীন্দ্রে বিদায় করি। কবে করবেন? এত তারা কেন তোর? আমার কি সন্দেহ করস? না না, একদম না। তাহলে সবকিছু সুযোগ আর সময় আছে। কিন্তু আর কতদিন আপনার সাথে রাত কাটাবো? এলাকার মানুষ জানলে কি হবে ভাবতে পারছেন? ভাগ্যিস কেউ দেখে নাই। যদি দেখে ফেলে? তাছাড়া দাদি তাড়া দিতেছে। তোর দাদিরে বলবি আর কয়েকদিন, তারপরেই তোরে আমার ঘরে তুলবো। বরি, আজ বাড়ি না থেকে বেশ ভালোই হয়েছে, মন মতো থাকা যাচ্ছে।
দাদি বারণ করেছে আপনার সাথে যেন আর শারীরিক মেলামেশা না করি। তো দাদি বলছে হুম। বুড়ির গলা কাইটটা কুত্তারে খাওয়াবো। কিরমিরিয়ে কথাটি বলল রাশেদ। ময়না ভয় পায়, কথা ঘোরাতে রাশেদকে পুনরায় কাছে টেনে নেয়। রাশেদ ভ্রমে পড়ে যায়। ময়নার শরীরে সুখ খুঁজতে ব্যস্ত সে। রাশেদের এলাকায় কিছুটা দূরেই ময়নার বাড়ি। মেয়েটার স্বামী মাত্র 4 মাস আগেই তাকে তালাক দিয়েছে। তার প্রথম স্বামীও নেশা জুয়ায় আসক্ত। ময়নার মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, সেখানে ওনার নতুন সংসার হয়েছে। ময়না এখন দাদির সাথেই থাকে। অন্যের সংসার ভেঙে ময়না যে সংসার গড়তে স্বপ্নের জাল বুনছে, এ যে অন্যায় আবদার তা সে জানে। এ জানাতেও তার বিবেকে বাঁধে না, কেননা নিজ স্বার্থ আগে। রাশেদের মতো টাকার মেশিনকে বিয়ে করলে তাকে আর দরিদ্রতার বশে থাকতে হবে না। ঝিরঝির বৃষ্টি পড়ছে, কাচের দেয়ালে মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে আছে রুমু। রেস্টুরেন্টের বাইরে ছোট্ট একটা পুল করা হয়েছে, সেখানে রাখা হয়েছে রঙিন মাছ এবং জলজ উদ্ভিদ, সেই সাথে ফুটে আছে কিছু বড় বড় পদ্ম ফুল। রেস্টুরেন্টের এক কোনায় কারা হয়েছে ফোয়ারা, উঁচু স্থান থেকে গড়িয়ে পড়ছে পানি। দুই ধারে বেশ কিছু গাছ এবং পাথর। কৃত্রিম এই সব কিছুতে অন্যরকম শান্তি খুঁজে পায় রুমু। হাতে থাকা কফির কাপটা আচমকা টেনে নিল উজ্জ্বল। সেই কাপটায় চুমুক বসিয়ে তৃপ্তির শব্দ তুলল। ডার্লিং, একা একা বসে কেন? আমি আমার ডার্লিংকে পাহারা দিচ্ছি। এখানে মেয়েদের উৎপাত একটু বেশি তো, তাই। গুড। কিছু খাবে? ভালো লাগছে না। কেন? বাড়ি যাব, এখানে এসে আটকে গেলাম। সকালে রোদ দেখে যা খুশি হয়ে এলাম, এখানে এসে নামলো বৃষ্টি। নেমেছে তো নেমেছি, থামার কোনো নামই নেই। দুপুর হয়ে এসেছে, এখান থেকেই খেয়ে যাও। আচ্ছা দেখি, তুমি? রুমু কথা শেষ করার আগেই উজ্জ্বলের কাছে এসে দাঁড়ায় একটি মেয়ে। তার হাস্যোজ্জ্বল চাহনি উজ্জ্বলকে কিছুটা বিব্রত করে। মেয়েটা কি তাকে চেনে? কই, সে তো চেনে না। অবশ্য তার গান অনলাইনে শুনে অনেকেই তার সাথে রেস্টুরেন্টে আসে দেখা করতে। আজকাল পথে ঘাটে দেখলেও উজ্জ্বলকে তার শুভাকাঙ্ক্ষীরা চিনে ফেলে। ভাইয়া, আপনি উজ্জ্বল না? জি। আপনার কণ্ঠ বেশ মধুর, আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু। আপনার রেস্টুরেন্টটাও অনেক সুন্দর, বর্তমানে সবার মাঝেই হাইপ তুলেছে। জি, সবই আপনাদের সাপোর্ট। মেয়েটা কৌতূহলী চোখে রুমুর পানে তাকালো। আপনার ওয়াইফ না? জি, আমার ওয়াইফ রুমু। মাশাআল্লাহ, আপনাদের একসাথে দারুণ লাগে। ধন্যবাদ। মেয়েটা আরও কিছু বলে নির্দিষ্ট সিটে গিয়ে বসলো। বৃষ্টি থেমেছে। রুমু দ্রুত বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। উজ্জ্বল বলেছিল এগিয়ে দেবে। রুমু বলল কাজ আছে, কাজেই থাকুক। রেস্টুরেন্টের বাইরে রোডটা প্রধান সড়ক, বা সিএনজির ছড়াছড়ি। রিক্সার জন্য 10 মিনিট দাঁড়িয়ে থেকেও রিক্সা পেল না সে। যাওয়া একটা পেল, 20 টাকার ভাড়া চেয়ে বসলো 50 টাকা। ঝিরঝির বৃষ্টি আবারও শুরু হয়েছে। বাধ্য হয়ে যখনই রেস্টুরেন্টে ফিরবে তখনই তাকে ডেকে উঠল কেউ। ওই রুমু, চকিতে নজর ঘোরালো সে। চেক শার্টে দাঁড়িয়ে থাকা ছেলেটি তার অত্যন্ত পরিচিত। হাই স্কুলে তাদের বেশ ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কলেজে উঠতে শুভ চলে যায় অন্য শহরে। আরে শুভ, তুই এখানে? তোদের বাড়িতে যাচ্ছিলাম। কত বছর হয়ে গেল তোকে দেখি না। এখানে কোথায় এসেছিস? এদিকে আমার কে আছে? কেউ নেই। এই তো পাশের শহরে মামার বাড়ি, কাউকে না জানিয়ে এদিকে চলে এলাম। ভালো করেছিস, তোকে দেখে ভীষণ খুশি হয়েছি। কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, বাড়ি ফিরবো। আয়, বাইকে বস, তোকে নামিয়ে দেব। না না, আমি রিক্সায় যাব। আরে বস তো। শুভ চট করে ধরে ফেলল রুমুর হাত এবং টেনে এনে বাইকে বসাতে উন্মুখ হলো। শুভ কি তার কাজে সফল হলো? হতেই না। তার আগেই রুমুর হাত টেনে ছিনিয়ে আনলো উজ্জ্বল। হঠাৎ টান সামলাতে না পেরে রুমু ছিটকে পড়ল রাস্তার ধারে কাদা পানিতে। আকস্মিক ঘটনায় রুমু শুভ দুজনেই অপ্রস্তুত, বাক্যহারা। শুভ উজ্জ্বলের মুখপানে তাকাতেই ভয় পেল। সে চেনে উজ্জ্বল ভাইকে। স্কুল লাইফে তাকে কতবার যে শাসিয়েছে, যেন রুমুর সাথে বন্ধুত্ব ছিন্ন করে। রুমুকে পাগলের মতো ভালোবাসে উজ্জ্বল, সে কথা শুভ জানতো, কিন্তু এত বছর পর এসেও যে উজ্জ্বলের থাবায় পড়বে কে জানতো। রুমু যে পড়ে গেল উজ্জ্বলের সেদিকে হোশ নেই। সে তাকিয়ে আছে শুভর দিকে। শুভ এগিয়ে এসে পুনরায় রুমুকে তুলতে নিলে তার আগে উজ্জ্বল রুমুকে পাঁচা করে তুলে নিল। ও উজ্জ্বল ভাই, ভালো আছেন? এখানে এসছিস কেন? এমনি। এমনি এসছিস, এমনি চলে যাবি। গো। বেশ ধমক দিয়েই বলল উজ্জ্বল। শুভ আর দাঁড়ানোর সাহস করেনি। দ্রুত বাইক স্টার্ট দিয়ে চলে গেল অপর দিকে। রুমু দাঁত মুখ খিঁচে তাকালো উজ্জ্বলের পানে। এটা আপনি কি করলেন? চুপ।
এবারে ধমকটা বেশ জোরেই দিল উজ্জ্বল। রুমু কথা বলার সাহস করে না। রুমুকে নামিয়ে বাইক আনলো এবং রুমুকে বসতে নির্দেশ দিল। বাড়ি ফিরে উজ্জ্বলের রাগ দেখে গে, সারা ঘর জুড়ে পায়চারি করছে। ঠান্ডার মাঝে খালি গায়েও সে ঘামছে। রুমু মাত্রই গোসল সেরে এসেছে। উজ্জ্বলের রাগান্বিত ভাবটা সে বড্ড ভয় পায়। উজ্জ্বল এখনো রেগে আছেন? শুভ তোর হাত ধরেছে কেন? ধরে ফেলেছে ভুলে। আমি কিছু বলার? চুপ কর, এই শুভ আমার ভালো লাগে না, তুই জানিস না? জানি। তাহলে রেগে যাচ্ছেন কেন? আশ্চর্য, আমি রাখবো না। না মানে? আচমকা রুমুর হাত শক্ত করে চেপে ধরল উজ্জ্বল। দাঁতে দাঁত চেপে বলল, এই শুভ আমার একদম পছন্দ না। আমি কিন্তু একবার খারাপ হলে আমাকে ভালো রূপে ফিরে পাবি না। টনটনে ব্যথায় চোখে পানি চলে এলো। সেই সাথে উজ্জ্বলের ধমকে মনটা কেমন মরে যাচ্ছে। ঝাপসা চোখে মুহূর্তে 2-3 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে পাল্টা ধমক দিল। তখনই বাইরে থেকে ডেকে উঠলেন নার্গিস। মায়ের ডাকে হাত ছেড়ে দরজা খুলল উজ্জ্বল। নার্গিস এসেছেন রুমুর কাছে, তাই বিনা বাক্যে রুমে ঢুকতে দেখতে পেল রুমুর কান্নামাখা চাহনি। রুমু অবশ্য ইচ্ছা করে চোখ মুছেনি, সে চায় উজ্জ্বল নার্গিসের কাছে যেন বকা খায়। কিরে রুমু, কাঁদছিস কেন? আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন। নার্গিস ভ্রুকুচকে বলেন, রুমু কাঁদছে কেন? রাস্তার পাশে কই মাছ উঠতে দেখেছে, ধরতে পারেনি বলে কাছে। দেখেছো মা, কি বোকা মেয়ে, একটা মাছের জন্য কেউ কাঁদে? উজ্জ্বলের কথায় ভরকে গেল রুমু। কি হয়েছে আর কি বলছে? নার্গিসের মুখ থেকে রাগের মেঘটা কেটে গেল। তিনি হাসি মুখে বলেন, আরে ফ্রিজেই তো কই মাছ আছে, কই মাছ খাবি? দাঁড়া, আমি ভেজে দিচ্ছি তোকে। নার্গিস চলে গেলেন। রুমু রেগে মেগে তাকালো উজ্জ্বলের পানে। আপনাকে বিয়ে না করে অন্তত শয়তানের সাথে প্রেম করা অনেক ভালো ছিল। আশ্চর্য, জমজ ভাই বোন প্রেম করে কেমনে? কি? বাচ্চা নাও না কেন? স্বামীরে বশ করার মূল মন্ত্রই হলো বাচ্চা কাচ্চা। বিয়ের এত বছরও বোঝো নাই? পান চিবোতে চিবোতে কথাটি বলল প্রতিবেশী একজন বৃদ্ধা। তিনি এসেছেন, বসেছেন, টুকটাক আলাপচারিতা করেছেন। ইদানিং এই বাড়িতে যে ঝামেলা লেগেই আছে এইসব ব্যাপারে খোঁজ নিতে এসেছেন। উক্ত কথাটি বলেই তিনি ঘুমটা টেনে চলে গেলেন। আনিকা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে বৃদ্ধার পানে। রাবেয়া হতাশার শ্বাস ছাড়লেন। আনিকাকে দোষারোপ করে বললেন, বিয়ের এত বছর হলো বাচ্চা নিলা না কেন? বাচ্চা ছাড়া কি পুরুষ মানুষের সংসারে মন ভরে? বিয়ের 1 বছরেও তো বাচ্চা নিতে হয়। আমা, আপনার ছেলেই তো বললো বাচ্চার নাম যেন 2 বছরেও না তুলি। 2 বছর করে যে আরো কত বছর পার করলা, সেটা কি আমার ছেলের দোষ? আল্লাহ আমার গর্ভে সন্তান না দিলে আমি কি করতে পারি আম্মা? তর্ক করবা না। তর্ক না করে আর কতকাল থাকবো? আমি বলি নাই ডাক্তার দেখাতে, আপনার ছেলে পাত্তাই দিল না। আপনিও কোনো গুরুত্ব দিলেন না। আমার ছেলে কেন যাবে ডাক্তারের কাছে? সমস্যা তোমার, তোমার গর্ভে বাচ্চা আসে না, তাহলে আমার ছেলে কেন ডাক্তারের কাছে যাবে? আম্মা, আপনি এই যুগে এসেও অবুঝের মতো কথা বললেন। এই আমারে যুগের দোহাই দিবা না। এখন তো স্বামীর হাত থেকে ছুটছে, কি করবা করো। রাবেয়া প্রস্থান করলেন। এমনভাবে কথাগুলো বললেন যেন সব দোষ আনিকার। বাচ্চা না হওয়া নিয়ে ঠিক কয়েক মাস আগেও চিন্তায় থাকলেও এখন আর চিন্তা আফসোস কিছুই করে না। বরং সময়ের সাথে সাথে মনে হচ্ছে বাচ্চা না হয়ে সে বেঁচে গেছে। এই অসভ্য বর্বর লোকটা নিশ্চয়ই নিজের বাচ্চাকেও ছাড়তো না। একটা অসুস্থ পরিবেশে বেড়ে উঠত কোমল শিশুটি। যা হবার হবে, যা হবার দেখা যাবে। রাশেদ ইদানিং রাতে বাড়ি ফেরে না। সৈয়দ ইসমাইল কী করবেন নিজেই ভেবে পাচ্ছেন না। তিনি সবার সালিশ বৈঠকে যান, এলাকার সম্মানীয় ব্যক্তি তিনি, অথচ তার ঘরেই চলছে নিন্দনীয় কাজ কারবার। এসব শুনলে কি মানুষ হাসবে না? অবশ্যই হাসবে, উপহাস করবে। যেদিন আনিকাকে মেরে হসপিটাল পাঠিয়েছিল সেদিন এলাকার লোক নানান কথা তুলেছে, নানা সমালোচনা হয়েছে। তার একমাত্র ছেলে যেন এক টুকরো নরক নিজের মেয়ে জামাইকে একবেলা আদর আপ্যায়নে খাওয়াতে পারেননি। কত রাত কেটে গেছে এই ছেলের চিন্তায়, শান্তিতে ঘুমাতে পারেন না। ব্যবসা যাও হাত লাগিয়েছিল ইদানিং তাও ছেড়ে দিয়েছে, অথচ টাকা টাকা করে নিয়মিত ঝগড়া করছে। বয়স তো বেড়েছে তার, কতকাল কুলাঙ্গারটার এইসব সহ্য করবেন? ছেলেটাকে এতটা উগ্র আচরণের মূল কারণ তার মা। মায়ের আশকারাই ছেলেটা ছোট থেকেই অন্যায় কাজে প্রশ্রয় পেয়েছে, সাহস পেয়েছে। সব মিলিয়ে এখন তার অন্যায় সহ্যের বাইরে চলে গেছে। যে ছেলে মায়ের কথায় চোখের পলক ফেলতো সেই ছেলে এখন মায়ের কথা এক কানে ঢোকায় তো আর এক কান দিয়ে বের করে।
রাতের খাবার খেয়ে চুপচাপ শুয়ে আছে আনিকা, তার পাশে শুয়ে আছে রাশেদ। এক বিছানায় থাকলেও মনের দিক দিয়ে বিশাল দূরত্ব তারা। কাঁদতে কাঁদতে আনিকার চোখের পানিও ফুরিয়ে এসেছে। যে ছেলেটাকে ভালোবাসে গৃহত্যাগ করেছে, সেই ছেলেটাই আজকাল তাকে তালাক দেওয়ার হুমকি দেয়। ভালোবাসা এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়। কাকে ভালোবাসলো আনিকা? জীবনের হিসাব কষলে মনে হয় জীবনটা তার ভুলে ভরা। আবার পড়াশোনা শুরু করবে, আবারও সাজাবে জীবনটা, কিন্তু কোথা থেকে কি শুরু করবে? ওই শোন, রাশেদ আচমকা হ্যাঁচকা টেনে কাছে আনলো আনিকাকে। মেয়েটা ভয় পায়, শারীরিক মেলামেশা ইদানিং তাদের হয় না বললেই চলে। যতবার রাশেদ তার কাছে এসেছে তাকে মারতেই এসেছে। ছাড়েন আমারে, এত দেমাক কিসের? ছাড়েন। আপনার ছোঁয়া আমার বিষের মতো লাগে। নতুন নাগর চুচ্ছে নাকি? ছি, লজ্জা লাগে না? সবাইকে কি নিজের মতো ভাবেন? কথা কম বল। তোর ননদরে ফোন লাগা। কেন? 20,000 টাকা দিতে বল। তুই বললি এমনি টাকা বের হবে। আপনি ভাবলেন কি করে আমি রুমুর কাছে টাকা চাইবো? চাইবি না কেন? উজ্জ্বল যে পরিমাণে ইনকাম করতেছে তোর ধারণা আছে? সে তার পরিশ্রম সততা দিয়ে ইনকাম করেছে। আপনার জুয়া খেলার জন্য আমি তার কাছে টাকা চাইবো? ভুল ভাবলেন। আচমকা আনিকার চুল টেনে ধরল রাশেদ। টনটনে ব্যথায় দাঁত মুখ খিঁচে রইল মেয়েটি। তোরে তালাক দিব। বেশি গ্যাঞ্জাম করলে আজ রাতেই দিব। দেন তালাক, দেন। ভয় পাই না আমি। কি পাস না? ভয় পাই না। দৃঢ় কণ্ঠে বলল আনিকা। রাশেদ যেন আরও রেগে যায়, টেনে ধরে মেয়েটার চুল। যে স্বামীর হাতে ভালোবাসার ছোঁয়া ছিল, আজকাল সেই স্বামীর হাতে যন্ত্রণার ছোঁয়া। খান কি নাগর পাইছিস? নতুন নাগর পেয়ে তোর কলার আওয়াজ এত ধারালো হইল? চুল ছাড়েন, অনেক সহ্য করেছি, আর না। কি করবি তুই? পুলিশের কাছে যাব। রাশেদ হো হো শব্দে হেসে উঠল। তাদের কুৎসিত হাসিতে গায়ে কাঁটা তুলল আনিকার। মেয়েটা এবার ভয় পেল। এই ভয়ার্থ চাহনিটা ঠিক ধরে ফেলল রাশেদ। পুলিশ তোর নতুন নাগর নাকি? শেষোক্ত কথাটি বলেই আনিকাকে বিছানা থেকে ছুঁড়ে ফেলে দিল নিচে। আনিকা উঠে বসার আগে মাটির বড় ফুলদানিটা ছুঁড়ে ফেলল তার মাথায়। নিস্তব্ধতা কাটিয়ে ফুলদানি ভাঙার শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ল। চিনচিন ব্যথায় দ্রুত মাথায় হাত রাখল আনিকা। রক্তে ভেসে যাচ্ছে কপাল। এই রক্তাক্ত শরীর দেখে রাশেদের মায়া হয় না, বরং একে একে গালি ছুটতে থাকে। আনিকাও আর সহ্য করতে পারে না। ছোট টেবিলে থাকা কাঁচের গ্লাস দিয়ে মাথায় বাড়ি মারল রাশেদের। আনিকা এমন কাজ করতে পারবে স্বপ্নেও ভাবেনি রাশেদ। তার মাথা না ফাটলেও প্রচণ্ড ব্যথা পেয়েছে। উজ্জ্বল আজ ভীষণ ব্যস্ত। তার রেস্টুরেন্টটা সম্পূর্ণ আবারও সাজানো হয়েছে। বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। তার বন্ধুও দেশে আসবে। উজ্জ্বলের পাশাপাশি রুমু ভীষণ আগ্রহের সহিত কাজ করছে, কিন্তু তার কাজের গতি থেমে যায় আনিকার সহিত কথা বলে। রাশেদ যে দিনকে দিন তার অত্যাচার বাড়িয়ে দিচ্ছে, এইসব আর মানা যাচ্ছে না। এর একটা সমাধান দরকার। সারা দিন কাজ শেষে ক্লান্ত দেহ টেনে বিছানায় শুলো উজ্জ্বল। রুমু এসে বসলো তার পাশেই। উজ্জ্বল, আপনার সাথে কথা আছে। বল। আনিকা ভাবির কিছু একটা করা উচিত। রাশেদ জানোয়ারটা তাকে গতকালও মেরেছে। কি করবে তুই? তুই নিজেই তো মার খাবি। আমি একা তো পারবো না, আপনিও আমার সাথে থাকবেন। আজকাল নাকি তালাক দিবে বলে হুমকি দেয়। তো দিচ্ছে না কেন? মেয়েটা অন্তত বেঁচে যায়। আমিও তাই চাই। সেসব পরে হবে। সারাদিন অনেক কাজ করেছিস, এখন রেস্ট কর। আপনার বন্ধুরা কখন আসবে? ঢাকা এসে তো পৌঁছে গেছে, কালকে এখানে আসবে। উজ্জ্বল হঠাৎ চুপসে গেল। কিছু বলবে করেও বলার সাহস পায় না। রুমু তার চোরা চাহনিটা ঠিকই ধরে ফেলে। উজ্জ্বল, আপনি কি কিছু বলবেন? ইয়ে মানে রুমু তোর ভাই একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, তাকে নাকি বিয়েও করবে। কে সেই মেয়ে? মেয়েটার নাম ময়রা, ডিভোর্সে। তবে ওই মেয়ের কাছেই চলেন, মেয়েটাকে বুঝিয়ে বলে নিশ্চয়ই রাশেদের সঙ্গ ছাড়বে। লাভ নেই, মেয়েটা সব জানে। কি বেয়াদব মেয়েরে বাবা, হাতে ধরে নিজের বিপদ ডাকছে। এইসব মেয়েকে বলেও লাভ নেই। রুমু জেনে শুনে যখন এমন করেছে, নিশ্চয়ই আমাদের কথা শুনবে না। তা ঠিক। রুমু উঠে দাঁড়ালো, কিছু ভেবে ফিরে আসলো পুনরায়। ফল কাটার ছুরিটা নিয়ে বসলো উজ্জ্বলের পাশে। কিরে, ছুরি আনলি কেন? আনিকা ভাবির সংসার তছনছের পেছনের মূল কারণ বিয়ের এত বছরেও বাচ্চা না হওয়ায়। এতে নাকি রাশেদ ভাই বিগড়ে গেছে, সংসারে মন হারিয়েছে। তোর ভাই কি বিয়ের আগে খুব ভালো ছিল? কথা শেষ করতে দিন। বল। পাশের চাচি এটাই বলল, আজ আমাকে পরামর্শ দিয়ে গেল।
এই বছরই যেন বাচ্চা নিয়ে ফেলি, তা না হলে আপনিও সংসারে মন হারাবেন। রুমু আচমকাই উজ্জ্বলের গলায় ধারালো ছুরিটা চেপে ধরল। উজ্জ্বল হাসবে নাকি কাঁদবে তার প্রতিক্রিয়া বোঝাতে ব্যর্থ। তুই দেখি আজকাল পাড়া প্রতিবেশীর কথা খুব শুনিস। আর শেষবারের মতো দেখিয়ে যাচ্ছি, শুধু আমার ভালোবাসার আঘাত দেন, গলা কেটে ফেলবো, মাইন্ড ইট। ওকে ওকে, সেম টু ইউ। ওকে, বাচ্চা কি নিব? আগে বাচ্চা বারণ কর, তারপর সিদ্ধান্ত নিচ্ছে। উর্মি আপা, বাচ্চা নেও না কেন? তুইও তো দেখি মুরব্বীদের মতোই কথা শিখেছিস। তো আমি কি মুরব্বী না? তোমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ তোমার ভাবি। আমি কিন্তু মুরব্বীদের কাতারে পড়ি, বুঝলে? রুমুর কথা গাল টেনে দিল উর্মি। বাবার বাড়িতে উর্মির আসা হয়েছে বেশ কয়েক মাস পর। উজ্জ্বলের রেস্টুরেন্ট ওপেনিংয়ের দিনও তার আসা হয়নি, কেননা তামিমের অফিসের কাজের জন্য বের হওয়ার সুযোগ পায়নি। এই বাড়িতে এসে যা বুঝলো, বর্তমান মধ্যমণি হলো রুমু। এই মেয়েটা সারা বাড়ি দাপিয়ে বেড়াচ্ছে, যে কাজটা আগে উর্মি করত। আসার পর আনিকার সাংসারিক অবস্থা শুনে উর্মি নিজেই বাক্যহারা। সাদাসিধা মেয়েটার কপালে এমন একটা জানোয়ার জুটল। রাশেদ ভাই ছোট থেকেই গোয়ার প্রকৃতিরই ছিল। চাচা যান যাও শাসনে রাখতো, কিন্তু চাচি আম্মার জন্য তাও হতো না। আদরের ছেলেকে কেউ কিছু বললেই রেগে মেগে এক শেষ অবস্থা। এখন তো আম্মার কথাই শুনে না, আম্মাকে পাত্তাই দেয় না। আনিকার কি হবে? মেয়েটার তো বাপের বাড়ির দিক থেকেও কেউ নেই। জানি না কি হবে, আব্বার সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। গরম গরম নকশি পিঠা ভেজে তুলল উর্মি। শিরায় ঢালার সাথে সাথে পিঠাগুলো কেমন রসে মাখো মাখো অবস্থা। রুমু তৃপ্তি সহিত তাকিয়ে রইল নতুন অতিথির জন্য। যে কত প্রকার পিঠার আয়োজন করা হয়েছে তা বলে বোঝানো যাবে না। রান্নার কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। দুপুর পেরিয়ে গেছে, রোদেরা পাতার ফাঁকে ঝিলিক দিয়ে রান্নাঘরে জানালা ছুঁয়েছে। রুমু এগিয়ে গেল নিজ কক্ষে। উজ্জ্বল এসেছে, আওয়াজ পাওয়া গেছে। উজ্জ্বল, আপনার বন্ধুরা কত দূর? আরে বলিস না, ওরা নাকি গুগলে দেখে আসতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে। এখন ফোনে বলে দিয়েছে শর্টকাট চলে আসবে। উজ্জ্বল আপাতমস্তক তাকালো রুমুর পানে। মেয়েটা আজ শাড়ি পরেছে, হালকা সাজে দুর্দান্ত লাগছে মেয়েটাকে। গায়ের টি শার্টটা খুলতে খুলতে উজ্জ্বল বলে, শাড়িটা তো আমি দেইনি, কোথায় পেলে? উর্মি আপা এনেছে। আমাকে কেমন লাগছে? হুম হুম। লাল মরিচের মতো লাগছে। কি? এটা কেমন কথা? সত্যি কথা, চিকনা চাকনা শরীরটা লাল শাড়ি জড়িয়েছিস, তোকে আসলেই লাল মরিচের মতো লাগছে। লাল মরিচের ঝাল নেবেন না উজ্জ্বল ভাই? উজ্জ্বল ভাই শব্দটা শুনে ধমকে উঠল। কে তোর ভাই? তাছাড়া এই মরিচে ঝাল নেই, মিষ্টি মিষ্টি। রুমু ঠোঁট বাঁকালো, এগিয়ে এসে কামড় বসালো উজ্জ্বলের বুকে। সে বুঝিয়ে দিতে চাইলো তার ঝাল, কিন্তু উজ্জ্বল কি কম যায়? রুমুকে সরিয়ে দেওয়ার পরিবর্তে আরও কাছে টেনে নেয় এবং কামড়ে দেয় রুমুর ঘাড়ে। উজ্জ্বলের আক্রমণে রুমু ভরকে যায়, নিজেকে ছাড়াতে নিলেও ছাড়া পায় না। রুমু ব্যথায় দাঁত খিঁচে বলে, ওরে রক্তচোষা বাদর, ছাড় আমাকে। চুমু বউ, চুমুরা কি কামড়াকামড়ি করছে কেন? উজ্জ্বল ছাড়েন, শাড়ি এলোমেলো হচ্ছে, আমার সাজ। চুপ, কার জন্য সাজলে? আমার জন্য না, আমি এলোমেলো করেছি, কেউ তো করনি। আঁচল আটকে থাকার জন্য কাঁধে লাগানো সেফটি পিনটা উজ্জ্বল খুলে দিল। মুহূর্তে ঝরঝরিয়ে জর্জেট শাড়িটা মেঝেতে পতিত হলো। রুমু উজ্জ্বলকে ছেড়ে নিজেকে আড়াল করতে চাইল, কিন্তু তা কি আর হয়? প্রেমময় প্রহরটা যে উজ্জ্বল কিছুতেই হাতছাড়া করবে না। যখনই রুমুর দু ঠোঁট নিজের আয়ত্তে আনলো, তখনই বাড়ির উঠোনে বেজে উঠল গাড়ির হর্ন। উজ্জ্বল অতি সত্বর দূরে সরল এবং রুমুর হাতে পুড়ে দিল আঁচলের অংশটুকু। রুমুর ঠোঁট টিপে হেসে বলে, আমি জানতাম এমনটাই হবে। আমিও জানতাম, যখন একটু মোটে আসি তখনই। যাই হোক, শাড়ি ঠিক করে আয়। বেশ কয়েক বছর পর ইতালির কোর ব্যাংকটা এবার দেশে ফিরেছে। সময় সুযোগ কোনোটাই এই ব্যস্ত জীবনে হয়ে উঠছে না আসবে আসবে করেও। যখন আসা হচ্ছে না, ব্যস্ততা ক্রমশ ঘিরে ধরছে। তাই ব্যস্ততাকে এবার বুড়ো আঙুল দেখিয়ে প্লেনের টিকিট কেটে এনে নিজের স্ত্রীকে সারপ্রাইজ দিল। এই তো এবার যাচ্ছে তারা বাংলাদেশ। আরশাদের স্ত্রী খুশবু এমন সুসংবাদ দেখে খুশির তালে মূর্ছা যায় অবস্থা। কত বছর পর ফিরছে নিজ দেশে। আরশাদের পুরো নাম আরশার ইহসান
তার জন্ম থাকা সবটাই ইতালিতে। ইতালির বাতাসে বেড়ে ওঠা ছেলেটা নিশ্চয়ই বিয়ে করবে ইতালির স্থানীয় কোনো মেয়েকে, কিন্তু না, এই ছেলে ভালোবেসে ফেলল অতি সাধারণ বাঙালি এক মেয়েকে। এই মেয়েকে পাওয়া কি এতই সহজ ছিল? আরশার এহসান নাকে দড়ি নিয়ে ঘুরেছে, পথ হারিয়েছে, ভ্রমে পড়েছে, সব পেরিয়ে খুঁজে পেল তার ফ্লুজিকে। এখন আবার হয়তো ভাবছেন ফ্লুজিকে, এই খুশবুই হলো আরশাদের ফ্লুজি। আশেপাশে বৃহৎ গাছপালা এবং ফুল গাছে সুসজ্জিত মাঝ উঠোনে গাড়ি থামালো আরশাদ। লোহার ভারী গেটটা খোলাই ছিল, নিশ্চয়ই আরশাদের কথা ভেবেই পূর্বে খুলে রেখেছিল উজ্জ্বল। গাড়ি থেকে নেমেই মোলাকাত হলো উজ্জ্বলের সহিত। সামনাসামনি দুই বন্ধু একে অপরকে পেয়ে খুব বেশি আবেগপ্রবণ হয়ে উঠেছে। সৈয়দ শামসুল এবং নার্গিসকে সালাম জানালো আরশাদ, এবং খুশবু বাড়ির উঠোনে বিদেশি লোকটাকে দেখে সবার মাঝে চলছে নানান আগ্রহ। রুমু দ্রুত শাড়ি গুছিয়ে সবার মাঝে উপস্থিত হলো। আরশাদ কয়েক পল তাকে দেখে ভ্রুকোচকে অপরিপক্ক বাংলায় বললে ওঠে, এই বাচ্চা মেয়েটা তোমার বউ? শারীরিক গড়নে রুমুকে সবার মাঝে ছোটই মনে হয়। তার মাঝে যখন শাড়ি পরে উপস্থিত হলো তখন বাচ্চা বাচ্চা ভাবটা কেটে গেলেও আরশাদের কাছে রুমুকে সেই ছোট্টই মনে হলো। রুমু আগ্রহ ভরা চোখে পরখ করলো আরশাদকে। ধবধবে ফর্সা চামড়া, চোখজোড়া বাদামি মনির অধিকারী। এই মানুষটাকে নিয়ে তার কৌতূহল ক্রমশ বাড়ছে। এতকাল যাবৎ টিভিতেই দেখেছিল এমন বিদেশি নায়কদের, হাত যেন চোখের সামনে একটা নায়ক দাঁড়িয়ে আছে। সব পছন্দ হলেও আরশাদের কথা মোটেও পছন্দ হলো না রুমুর। এ কেমন বাংলা বলা, ঘেঁটে ঘ করে দিচ্ছে মধুর বাংলাটাকে। আমি বাচ্চা নই। বেশ জোর নিয়ে বলল রুমু। তার প্রতিক্রিয়া দেখে হেসে ফেললো আরশাদ, সেই সাথে হাসলো বাকিরা। এত ঘন্টার জার্নি শেষে আরশাদ এবং খুশবুকে পাঠানো হয়েছে আলাদা একটি কক্ষে। সুসজ্জিত কক্ষে প্রবেশ করতে বিছানায় গা এলিয়ে দিল খুশবু। আরশাদ কতদিন পর নিজের শহর ছেড়ে অন্য শহরে এলাম। অন্য কোথাও যাওয়ার নাম নিলে আমার ভয় করে, তবুও যে সাহস করেছে এটাই অনেক। কেন ভয় করে আরশাদ? ভুলে গেলে? মনে পড়ছে না? গ্রামে আসবো বলে আমাদের যেই বাস অ্যাক্সিডেন্টের কথা মনে নেই? অল্পের জন্য তোমাকে হারাতাম। খুশবু চুপসে যায়, চুপচাপ তাকে রয় আরশাদের পানে। এই বিভৎস স্মৃতি সে ভুলে যেতে চায়। আমরা এখানে কতদিন থাকবো আরশাদ? যতদিন না ব্যস্ত জীবনের তারা আসে। আমার গোসল করা উচিত, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। ঠিক আছে, যাও। জামা হাতে তুলে ওয়াশরুমে পা বাড়ালো খুশবু। দুপুরের খাবার খেতে বসলো সন্ধ্যার আগ মুহূর্তে। সবাই মিলে জড়সড় হয়ে আরশাদ এবং খুশবুকে আপ্যায়নে ব্যস্ত। উজ্জ্বল মুরগির লেগ পিসটা আরশাদের প্লেটে দিতে আরশাদ তা তুলে দিল খুশবুর প্লেটে। উজ্জ্বলের প্রশ্নবিদ্ধ চাহনির উত্তর সাজিয়ে বলে, ফ্লুজির এটা পছন্দ। ভাবিটা তো আছে। আচ্ছা দাঁড়া, মাঝে ডিমের ভোনা দিচ্ছে, ওটা ট্রাই কর। ফ্লুজিকে দে, ওর মাছের ডিম ভীষণ পছন্দ। আরশাদের একের পর এক কাণ্ডে সবার মাঝে খুশবু বেশ বিব্রত বোধ করছে। ইয়ার নতুন কি, আরশাদের এসব অভ্যাস আজকালের নয়, সে শুরু থেকে। রুমু আর চোখে তাকালো উজ্জ্বলের পানে, সে যেন কিছু ইঙ্গিত করছে। যখনই উজ্জ্বল সরে দাঁড়ালো তখনই গাল ফুলিয়ে রুমু বলে, কই এমনভাবে কখনো আমার প্লেটে মোরগের রান মাছের ডিম তুলে দিয়েছো? তুলে দেবো কেন? বাজি থেকে সরাসরি তোর প্লেটেই পড়ে, তাহলে তুলে দেবো কেন? অন্যকে দেখে অনুকরণ করা বন্ধ কর। হুম। এত এত খাবার খেয়ে আরশাদের পেটটা যেন এক্ষুনি ফেটে যাবে। সবাই তাকে এতই ঠেসে ঠুসে খাইয়ে ছেড়েছে, এতদিনের ডায়েট চোখের পলকে জলে ভেসে গেল। আরশাদ বসার ঘরে সবার সহিত আড্ডা দিচ্ছিল, অথচ খুশবু চুপসে আছে। সহজে কারোর সাথে মিশতে পারে না সে। কে কে বলছে করছে, আপাতত এইসব পরখ করাই তার একমাত্র কাজ। আড্ডা শেষে বিশ্রামের জন্য আরশাদ নিজ কক্ষে ফিরল। ইতোমধ্যে খুশবুর সাথে রুমুর বেশ ভাব হয়েছে। দুজনে বেশ অনেকক্ষণ গল্প সল্প করলো। তাদের কথার মাঝে আরশাদ উপস্থিত হলো। রুমুকে আবদার সরে তার অপরিপক্ক বাংলায় বলে, আমাকে টাল খাওয়াইবে, ওকে? টাল? সেটা আবার কি? আরে টাল। টাল মানে কি? টাল বুঝো না? টাল টাল। রুমু ঠোক গেল। এই ইতালিয়ান বাদরটার বাংলা সে একটুও বোঝে না। এসব কি বলে ধর ছায়। টাল মানে কি ভাইয়া? আপনি কি মদ চাইছেন? মানে মদ খেয়ে টালমাটাল হতে চাইছেন? উফ, সো সিলি গার্ল। খুশবু পাশে বসে হাসছিল। সে আরশাদের কথা বুঝতে পেরেও কিচ্ছু বলল না রুমুকে। একটু ঘোল খাওয়ানো যাক। সিলিটিলি বাদ দেন, এবার বলুন টাল কি?
আরশাদ উঠে দাঁড়ালো। এখানে কেউ তার বাংলা খুব বেশি বোঝে না। তার বাংলা বলাটা এত বিশ্রী কেন? চাইলেও সংশোধন হচ্ছে না। রুমু ভ্রুকুচকে বলে, তোমার পর কি বললো? তালের কথা বলেছে। তোমার গেটের বাইরে যে তাল গাছটা আছে ওটা দেখে সে আমাকে বলেছিল এবার এসেছে যখন তাল খাবে। রুমুর মাথায় হাত পড়ল। কি অদ্ভুত, তালকে কেউ টাল বলে? ঘুমের ঘোরে স্বপ্নরা কেমন বাস্তব বাস্তব অনুভূত হয়, মনে হয় যেন অন্য জগতে ছিটকে পড়েছে। সুখের স্বপ্ন সুখানুভূতি, তেমনি দুঃখের স্বপ্নে চোখ ভিজে একাকার। গভীর রাতে ভিজে আছে খুশবুর চোখ, দুঃস্বপ্নে কাঁপছে সে। ঘুমের ঘোরেই হু হু শব্দ তুলে কেঁদে ফেলল। তার উথাল পাথাল শ্বাসে বুকের অস্বাভাবিক ওঠা নামায় আচমকা কাঁচা ঘুম ভেঙে গেল আরশাদের। খুশবুর অস্বাভাবিক আচরণে খুশবুর বুক থেকে মাথা তুলে তাকালো। খুশবুর ভেজা গাল স্পর্শ করতেই বুকের ভেতরটা মোচড় দিল। আরশাদ ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন ছুড়ল, ফ্লুজি আমার জান ঠিক আছো? নিজ বাড়ি থেকে ঝগড়ার শব্দে দাঁত মুখ খিঁচে বসে আছে রুমু। রাশেদ কী নিয়ে ঝামেলা লেগে বিশ্রী বিশ্রী গালাগাল ছড়ছে। দেয়ালের পাশে দাঁড়িয়ে গালাগালগুলো যে উজ্জ্বলের উদ্দেশ্যে বলা হচ্ছে তা বেশ ভালোভাবেই বুঝল রুমু। সকালের নাস্তা শেষে 11টায় চায়ের আড্ডায় বসেছে সকলে। আরশাদ খুশবু রুমুর পাশেই বসে তারা কেউ কিছু না বললেও কান খাড়া করে সবটা শুনছে। এত বিশ্রী গালাগালিতে মাথা নত করে সকলেই বসে আছে। আরশাদ কয়েকটা কথার অর্থ বুঝলো, বেশিরভাগ গালাগালির অর্থ সে বোঝেনি। রাশেদ ভাইপারটাকে রাগিয়ে দিয়েছে কে? এদিকে তেরে আসছে কেন? রুমুর পাশে বসে স্বগতোক্তি স্বরে বলল উজ্জ্বল। রুমু চুপ রয়, মান সম্মানটা যেন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তুই কি লজ্জায় নত হচ্ছিস? আরে প্যারা নাই, তোর ভাই বলে তোর যতটা লজ্জা লাগছে, রাশেদ কিন্তু আমারও ভাই। আমরা একই বংশে একই রক্তের লোক। তারপরও চুপ থাক। রুমু কথা বাড়ায় না। চায়ের আড্ডা শেষে তারা সকলে রেডি হতে চলে যায়। আজকে দুপুরের খাবার সবাই উজ্জ্বলের রেস্টুরেন্টেই করবে। উর্মি, তামিম, আরশাদ, খুশবু, তাদের সাথে উজ্জ্বল, রুমু, তারা 6 জনেই তৈরি হয়ে রওনা দিল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। বাড়ির গেট থেকে বের হতেই রুমুর মুখোমুখি হলো রাশেদ। রাশেদের রক্তিম চোখ, রাগান্বিত চাহনি ভয়টা বাড়িয়ে দিল রুমুর। অতিথির সামনে আবার না কোনো কাহিনী ঘটে যায়। রাশেদকে প্রথমে এড়িয়ে যেতে চাইল, কিন্তু যে ভয়টা রুমু পেয়েছে ঠিক সেটাই হলো। রাশেদ আজ হয়তো অগ্রিম প্রস্তুত ছিল, আজ সে ঝামেলা করবে। আড়ালায় কথা আছে। ভাইয়া আমার কোনো কথা নাই, পথ ছাড়ো। রুমো তেজ দেখাবি না, খবরদার। তেজ দেখাচ্ছি না। রাশেদ পুনরায় ধমক দিল। উজ্জ্বল চুপচাপ দাঁড়িয়ে থাকলো। এবার আর চুপ থাকতে পারল না, রুমুকে সরিয়ে এগিয়ে গেল সে। কি সমস্যা তোর? ঝামেলা করতে চাইছিস? ঝামেলা তো তুই করছিস। আমার বোনকে বিয়ে করে ঝামেলা বাড়ালো। যাকে বিয়ে করলাম তার মাথা ব্যথা নেই, যার মেয়েকে বিয়ে করলাম তারও মাথা ব্যথা নেই। তুই কোন খাদের মূলা? কথাবার্তা সাবধানে বল, নষ্ট কোথাকার। রাশেদ কথা শেষ করার আগেই তার বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রুমু। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটল, পাশে দাঁড়িয়ে থাকা উর্মি, তামিম সহ অন্যরাও বেশ অবাক চোখে তাকিয়ে। খবরদার আমার স্বামীকে নিয়ে বাজে কথা বলবে না। তোমার সাথে কথা বলতো আমার ঘৃণা হয়। চোখের সামনে থেকে সরো। তোর 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 সাহস থেকে বেড়েছে। হ্যাঁ বেড়েছে, অনেকটা বেড়েছে। আর প্রমাণ করতে চাই না। রুমু দ্রুত উজ্জ্বলের হাত টেনে নিয়ে গেল। সবার সামনে একটা বাজে পরিস্থিতি তৈরি হওয়ার আগে এখান থেকে চলে যাওয়াই উত্তম। সারাটা দিন তারা অনেক আনন্দে কাটালো। আরশাদ এই শহরে নতুন, তাই উজ্জ্বল তাকে সবটা দেখাচ্ছে, বোঝাচ্ছে। নতুন অতিথি নিয়ে তাদের সময়টা কাটছে ভীষণ ব্যস্তময়। বৃষ্টির স্যাঁতস্যাঁতে ভাবটা কাটিয়ে 2 দিন রোদের দেখা মিললেও সন্ধ্যায় পুনরায় ঝরঝরে বৃষ্টি নামলো। চারিদিকের তপ্ত পরিবেশে মুহূর্তে শিথিল হয়ে গাছপালায় ফিরে এলো স্বস্তি। রাশেদের গত 2 দিন ময়নার কাছে যাওয়া হয়নি। বাড়িতে সবাই সন্দেহ করছে, পরপর প্রতিটা রাতেই যদি সে নিখোঁজ থাকে সবাই নিশ্চয়ই তাকে প্রশ্নের বাণে ঘিরে ধরবে। এখন যে প্রশ্ন তোলে না তা কিন্তু নয়, কিন্তু গলার জোর দেখিয়েও তো পাশ কাটানো যায়। বৃষ্টির দাপটে ছাতা উড়ে যাওয়ার উপক্রম হয়েছে। বেশ কষ্টতে ছাতাটা ধরে রাখলেও হঠাৎ এক দমকা বাতাসে ছাতা একপাশ উল্টে ভেঙে যায়। কয়েক সেকেন্ড তুমুল বৃষ্টিতে ভিজে যায় রাশেদ। তড়িঘড়ি ময়নার ঘরের সামনে এসে দরজায় টোকা দিয়ে ডাকলো ময়নাকে। অতি সত্বর দরজা খুলল ময়না। রাশেদকে দেখে তার 2 চোখে তারারা খেলা করছে। তার চাহনিতেই বোঝা যায় সে কতটা খুশি। ক্যারে আইলো ময়না,
বৃদ্ধার আওয়াজে দাঁত মুখ খিঁচে ফেলল রাশেদ। ভেবেছিল আজ রাতটা সেদিনের মতো আনন্দে কাটাবে, কিন্তু তার বোধহয় হবে না। পাশের রুম থেকে বৃদ্ধা এগিয়ে এলেন এবং পুনরায় বলেন, কিরে ময়না, কে আইলো? দাদি, তোমার নাচ জামাই। কথাটি বলেই লজ্জায় হাসল ময়না। তার হাসিতে বাঁকা হাসল রাশেদ। অতি দ্রুত ঘরে প্রবেশ করে সালাম জানালো বৃদ্ধাকে। দাদি ভালো আছেন? তোমারে না কইছি এবার আইলে বিয়ার কথা নিয়ে আইবা? রেগে যাচ্ছেন কেন দাদি? আমি তো ময়নারই বিয়ে করব। কবে করবা? সেই কবে থেকে শুনলাম বিয়া করবা। তোমার বউরে তালাক দাও নাই? তালাক দিতে কি সময় লাগে? 3 তালাক দিলেই হইব। ধৈর্য ধরেন দাদি। শুনো, তোমারে আর অল্প কয়টা দিন সময় দিলাম। এর মধ্যে ময়নারে বিয়া করলে করবা, আর নইলে ময়নার লাইগা নতুন পোলা দেখুম। আজ সারাটা দিন রাশেদের মেজাজ এমনিতেই খারাপ ছিল। তারপর বৃদ্ধার কথায় তার মেজাজটা পুনরায় তপ্ত হলো। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধার গলা চেপে ধরল। ময়না ভীষণ ভয় পেল। শরীর কাঁপতে কাঁপতে রাশেদকে সরাতে উদ্যত হলো। রাশেদের পেশিবহুল শক্তপোক্ত দেহের সাথে ময়না কি পারে? মোটেও না। বরং রাশেদের ঝটকায় ছিটকে পড়ল বিছানায়। দাদির জিহ্বা বেরিয়ে যাবার উপক্রম হয়েছে। ময়না ভীষণ ভয় পেল। রাশেদের পা জড়িয়ে বলে, কসম লাগে, দাদিরে ছাইড়া দেন। এই বুড়ি মরলেই আমার শান্তি। রাশেদ, আল্লাহর দোহাই, দাদিরে ছাইড়া দেন। রাশেদ বৃদ্ধার গলা ছাড়ল। রাগে থরথর করে কাঁপছে তার শরীর। বৃদ্ধা মুখ ফুটে কিছু বলার আগেই রাশেদ বলে, চুপ কর বুড়ি। ময়না আমার। ময়না কার? তো তোমার? এখন চুপচাপ পাশের রুমে যাবেন। কোনো কথা যেন না শুনি। আজ ময়না আমার কাছেই থাকবে। বৃদ্ধা চুপচাপ কাঁপতে কাঁপতে চলে গেল পাশের রুমে। অপরদিকে রাশেদ বাঁকা হেসে জড়িয়ে ধরল ময়নাকে। এই লালসার ছোঁয়ায় ময়না কি বাধা দিল? একদমই না, বরং তীব্র আকাঙ্ক্ষা বাসনায় আঁকড়ে ধরল রাশেদের বাহু। অনেকদিন পর বৃষ্টি পেয়ে ছাদে নিজের খুশি মতো ভিজছে উর্মি। সেই সাথে রুমু তো আছে। উজ্জ্বল বাড়িতে নেই বিধায় এই কাজ করার সাহস পেল সে। সবাইকে ভিজতে দেখে খুশবুর মনেও ইচ্ছার ডানা ঝাপটে ফেলল, সেও ভিজবে। ছাদে পা বাড়াতেই আরশাদের কড়া নিষেধাজ্ঞা, কিছুতেই ভিজে যাবে না। এই একটা বিষয় নিয়ে তাদের মাঝে বেশ কথা কাটাকাটি হলো। খুশবু ভীষণ রেগে গেল। রাগ দেখিয়ে আরশাদের সাথে আর একটুও কথা বলেনি। ঝমঝম বৃষ্টি পড়ছে, সেই সাথে বাতাসটা পাল্লা দিয়ে বাড়ছে। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে খুশবু। আরশাদ পেছন থেকে এসে জড়িয়ে ধরল তাকে। সুজি আমার জান, কি করছো? ছাড়েন তো, এখনো রেগে আছো? আমি কারোর উপর রেগে থাকি না। আরশাদ শ্লেষ হাসল। খুশবুর অনিচ্ছা সত্ত্বেও তাকে জড়িয়ে ধরল। এভাবে পেরিয়ে গেল অনেকটা সময়, কিন্তু খুশবুর রাগ কমল না। আরশাদ অতি দ্রুত কোলে তুলে নিল তার ফ্লুজিকে। ভালোবাসার ছোঁয়ায় খুশবুর ঠোঁট আঁকড়ে ধরতে হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠল খুশবু। আরশাদের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আরশাদ কয়েক পলক তাকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাইল, তবে মোটেও পারল না। লহমায় চেপে ধরল খুশবুর বাহু। তীব্র রাগ দেখিয়ে বলে, তুমি জানো না তোমার এরিয়া আমি সহ্য করতে পারি না। এমন করছো কেন? আরশাদ, ভয়ে ঢোক গেল খুশবু। আরশাদ থেমে গেল। আচমকায় খুশবু ঠোঁটে ঠোঁট মিশিয়ে উন্মাদ হয়ে পড়ল। খুশবু নিজেকে ছাড়ানোর চেষ্টাও করল না। সে জানে এতে লাভ নেই, বরং আক্রমণাত্মক হয়ে উঠবে ছেলেটা। রাত বাড়ল, অথচ আরশাদ কিছুতেই ছাড়ল না তার ফ্লুজিকে। মেয়েটা ঘুমের ঘোরে বারবার আরশাদকে সরাতে চাইছে। আরশাদ ঘুমাতে দিন, কি ভাবেন আমায়? জানো ডিপ, ভালো সময়টা অদ্ভুত নিয়মে ছুটে চলে যায়। এতটাই তাড়াতাড়ি ছুটে বেড়ায়, বারবার মনে হয় চোখের পলকে পেরিয়েছে সময়। বন্ধুত্ব শব্দটা যেমন নিগুড়ো, তেমনি সম্পর্কটাও মধুর। এই মধুর সম্পর্কে কেউ বা হুল ফোটানোর অপেক্ষায় থাকে, আবার কেউ কেউ নিঃস্বার্থে সাহায্যের হাত বাড়ায়। এই যে আরশাদ, সে দেখতে চায় তার প্রতিষ্ঠিত বন্ধুকে। একটা ছেলের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ বেকারত্ব ঘুচে যাওয়া। তার চাওয়াটা পূর্ণ হয়েছে। সবাই উজ্জ্বলকে কম বেশি সাহায্য করেছে, সবাই সমান তালে পরিশ্রম করেছে। আরশাদ তার সামর্থ্য অনুযায়ী করেছে। এদিক থেকে উজ্জ্বল নিজেকে বড্ড ভাগ্যবান ভাবে। এমন বন্ধু কয়জনে পায়? সিয়াম, দীপু, তারা তাদের সাধ্য অনুযায়ী সব করেছে, মনোবল দিয়েছে, প্রতিটা কাজে নানানভাবে সাহায্য করেছে। বন্ধুরা যদি পাশে না থাকতো, উজ্জ্বলের এই জার্নিটা বড্ড কঠিন হতো। আরশাদের উজ্জ্বলের বাড়িতে থাকা হলো 5 দিন। এই 5টা দিন চোখের পলকে কেটে গেল। ভালো সময়টা অতি দ্রুত চলে যায় কেন? উজ্জ্বলের পরিবার অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি। এতটা আন্তরিক এই পরিবারের সদস্যগুলো। খুশবু নার্গিসকে আলতো হাতে জড়িয়ে ধরল। এই মানুষটা এত ভালোবাসা দিয়েছে তা কখনো ভোলা যাবে না।
আন্টি আপনি ভীষণ ভালো, একদম আমার মায়ের মতো। আবার আসবে কিন্তু, আমরা তোমাদের অপেক্ষায় থাকবো। জি আসবো। রুমু মনটা খারাপ করে দাঁড়িয়ে, যেন এক্ষুনি অভিযোগ ছড়বে খুশবুর ওপর। কেন তারা চলে যাচ্ছে? আর একটু থেকে গেলে হতো না? রুমু তুমি মন খারাপ করছো কেন? আমাদের তো যোগাযোগ হবেই। আরেকটা দিন গেলে হতো না? আমরা আবার আসবো, মন খারাপ করে না। খুশবু বিদায় জানিয়ে গাড়ি চড়ে বসলো। আরশাদ শেষ মুহূর্তে জড়িয়ে ধরলো উজ্জ্বলকে। যেভাবে সব শুরু করেছিস সেভাবে হাল চালিয়ে যাবি, একদম ছেড়ে দিবি না। আমি চেষ্টা করে যাব। অল দ্য বেস্ট, আসছি, ভালো থাকিস। আরশাদ গাড়ি চড়ে বসলো। যতটা আনন্দ নিয়ে এসেছে ততটাই বিস্বাদ ঢেলে চলে যাচ্ছে। গাড়ি চলতে শুরু করেছে তার গতিতে। যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যায় ঠিক ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল সকলে। এই দুটো মানুষ মায়ার সুতো বেঁধে দিয়ে গেল মাত্র অল্প দিনে। ইদানিং শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। তার উপর পরিবারের ভাঙনের ভয় বাসা বেঁধে সৈয়দ ইসমাইলের মনে। একমাত্র ছেলে বিগড়ে গেছে। বাবাকে শ্রদ্ধা তো দূরের কথা, মান্যই করে না। যে মায়ের কথায় ভালো মন্দের বিচার করতো না, আজকাল সেই মাকেই মান্য করছে না। আনিকাকে ডিভোর্স দেবে বলে খুব বেশি ঝামেলা করছে। এমন ঝামেলা আর কতদিন মানা যায়? পরিবারটার এমন বিধ্বস্ত রূপ আর যে মানা যায় না। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, যখন সৈয়দ ইসমাইলের বাবা মা জীবিত ছিলেন, তখন দুই ভাইয়ের সংসারে না ছিল দূরত্ব, না ছিল ঝগড়া বিবাদের সাহস। উজ্জ্বলের দাদা দাদি ভীষণ রাগী ছিলেন। হাতের মুঠোয় পুরে রেখেছেন গোটা সংসারটাকে। দুই ছেলের আলাদা সংসার হওয়া সত্ত্বেও সংসারের যে কোনো সিদ্ধান্তে উজ্জ্বলের দাদা দাদিকে সবার আগে জানাতে হতো এবং তাদের দিক থেকে অনুমতি পেলেই সেই কাজ বা সিদ্ধান্ত গৃহীত হতো।